আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কাজলা দিদি সম্পর্কে। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেই দিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ও ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মোট 10 লাইন শিখলেই হবে। আমরা এখন কবিতার বাকি অংশ দেখে নেই। এরপরে রয়েছে অনুশীলনী, জেনে নেই। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। এরপর রয়েছে 2 নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি ও নতুন বাক্য লিখি। তাহলে আমাদের শব্দের অর্থগুলো দেখে নেই। উত্তর দেখো, শোলক শব্দের অর্থ শ্লোক, ছোট পদ অথবা ছড়া। তিনটার একটা তোমাদের দিলেই হবে। তো আমরা শোলক দিয়ে একটি বাক্য তৈরি করেছি। কি হয় দেখো, চাঁদনি রাতে উঠানে বসে মা শোলক বলতেন, মানে ছড়া বলতেন। জোনাই, 2 নম্বর রয়েছে জোনাই। জোনাই শব্দের অর্থ কি, জোনাকি পোকা। একটা বাক্য হচ্ছে আধার রাতে ঝোপে ঝাড়ে জোনাই জলে। দিদি অর্থ বড় বোন বা আপা। দিদি আমাকে খুব স্নেহ করেন। নেবু শব্দের অর্থ লেবু। মা নেবু দিয়ে আচার তৈরি করছেন। ভুঁইচাপা, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। ভুঁইচাপা গাছে মাঠ ছেয়ে গেছে। স্নেহ অর্থ পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। নিপা ফুল গাছগুলো মারাসনে। 3 নম্বরে রয়েছে বিপরীত শব্দগুলো জেনে নেই। দেখো, দিনের বিপরীত রাত, ঘুমের বিপরীত জাগরণ, ঢাকার বিপরীত খোলা, নতুন পুরানো, জ্বালা নেভা। 4 নম্বরে ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নেই ও খাতায় লিখি। ক নম্বর রয়েছে কোথায় জোনাকি জ্বলে, নেবুর তলে জোনাকি জ্বলে। তাহলে খ নম্বর রয়েছে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে, বুলগুলি ডালিমের ডালে লুকিয়ে থাকে। কে শোলক বলতেন, দিদি। ঝিঝি কোথায় ডাকে, ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন, ফুলের গন্ধে। 5 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমরা এখন উত্তরগুলা দেখে নেব। ক নম্বরে প্রশ্ন রয়েছে কাজলা দিদি কোথায় গেছেন। আমরা উত্তর দেখে নেই। কাজলা দিদি চিরদিনের জন্য ছোট বোনটিকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। খ নম্বর, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। যখন বাঁশবাগানে মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। তাছাড়াও মনে পড়ে যখন শোলক শুনতে ইচ্ছে হয়, যখন পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, এবং যখন ফুলের গন্ধে ঘুম আসে না তখন। আর পরবর্তী প্রশ্ন রয়েছে গ নম্বর, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন। কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। ছোট বোনটি তা বোঝে না,
কিন্তু মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনোদিন ফিরে আসবে না। তাই দিদির কথা উঠলে মায়ের কান্না আসে। সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। এরপরের প্রশ্ন রয়েছে, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? ছোট বোনটি সারাক্ষণের সাথী ছিল তার কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে। সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি থাকলে তার পুতুলকে সাজিয়ে দিত, সবকিছু গুছিয়ে দিত। তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে। নম্বর রয়েছে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? এই কথা বলতে কি বোঝানো হয়েছে? উত্তরে রয়েছে, ছোট্ট মেয়ে দিদির দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে। তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে, মা জেনেও তা বলছে না। তাই মায়ের উপর অভিমান করে সে এই কথা বলেছে। সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে। 4 নম্বর রয়েছে, খুকিমাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে? খুকির দিদি ফুল ভালোবাসত। শিউলি গাছের তলায় ভুইচা পাতে ভরে গেছে। তাই সে মাকে সাবধান করে বলেছে, তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুল নষ্ট না করেন। 6 নম্বর রয়েছে, ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? ডালিম গাছের ডালিমের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল। বুলবুলি পাখিটি যেন উড়ে না যায়, তাই খুকিমাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন। এই ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। আমরা দেখে নেওয়ার পরে কি রয়েছে। 6 নম্বর রয়েছে, নিচের শব্দগুলো সঠিকভাবে সাজাই। যেমন বাঁশ বাগান, একটা উদাহরণ দিয়ে দিয়েছে, আমাদের এরকম করে সাজানো লাগবে। দেখো পুতুলের সাথে কি হয়, দেখো এই পাশেই সাজিয়ে দিয়েছি আমি। পুতুল বিয়ে, থোকায় থোকায়, পুকুর ধারে, নেবুর তলে, শোলক বলা, কাজলা দিদি, বাঁশ বাগান, নতুন ঘর। তাহলে এরকম তোমরা এখানে সাজিয়ে নিবে। 7 নম্বর রয়েছে, কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি, অর্থাৎ এটা তোমরা আরো কয়েকবার পড়ে নিবে। এরপর রয়েছে দেখো কবি পরিচিতি, অর্থাৎ কবি সম্পর্কে। 1878 সালে 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্য মলঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এই হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির ছবি। এই ছিল তোমাদের এই পাঠ থেকে যাবতীয় অনুশীলনী সমাধান। পরবর্তী পাঠটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ক্লিক করবে। আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠানমূলক পাঠ সম্পর্কে। আমরা শুরু করি। পাঠানমূলকে সৈয়দ মুজতবা আলী। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলাম যে পেশোয়ার পৌঁছাতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। গরমে ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর নানাভাবে আমার গায়ে একরত্তি শক্তি নেই। বিছানায় গুটিয়ে হুলডোল ভাত বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে
সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশোয়ার ইংরেজ, রাতে পাঠানের গাড়ি। পেশোয়ার পৌঁছাবে রাত ৯টায়। তখন সে আর তখন যে তার রাজত্বে পৌঁছাবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো। ৯টা বাজলো কি করে? আর পেশোয়ারে পৌঁছলাম বা কি করে? এখন চেয়ে দেখি সত্যি ৯টা বেজেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম ৬ ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দু আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম। তিনি তার দু হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি, আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিসেবে তিনি আমাকে স্টেশনের বাহিরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণ লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে। গাড়ি একে বেঁকে রাস্তা করে নেয়। ঘন্টা বাজানো, চিৎকার বৃথা। পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু এই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ধরা যাক ঘোড়ার নালে চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উঠে গেল। এতে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না গাড়োয়ানো স্বাধীন পাঠান? ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নাই? ব্যাস, যে যার পথ চলল। এই পাঠের অনুশীলনী সমাধান। আমরা অনুশীলনী সমাধান শুরু করি। ১ নম্বর রয়েছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা অর্থগুলো, শব্দের অর্থ দেখে নিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে স্নানভাবে, অর্থাৎ স্নানের অভাবে বা গোসল না করতে পারায়। একরত্তি অর্থ সামান্যতম, অতিশয় অল্প। হুলডল অর্থাৎ যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। ঠাঠা আলো, এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না। আলিঙ্গন, আলিঙ্গন শব্দের অর্থ কোলাকুলি করা। বস্তু, বাংলা, হিন্দি, উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। অভ্যর্থনা অর্থ সদরে গ্রহণ। নির্জলা, নির্ভেজাল বা খাঁটি।
বৃথা যাতে কাজ হয় না, খাস আসল বা প্রকৃত, ঘোড়ার নলের চাট অর্থ ঘোড়ার পায়ের লাথি, অবজ্ঞা তাচ্ছিল্য বা তুচ্ছ, টাঙ্গা এক ধরনের গাড়ি, কুসুর শব্দের অর্থ দোষ, প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান বা উন্নত সমতল ভূমি, সমতল মানে সমান ভূমি। এই হচ্ছিল আমাদের শব্দের অর্থ। ২ নম্বর রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে বাক্সের মধ্যে কতগুলো শব্দ রয়েছে, বৃথা, আলিঙ্গন, অভ্যর্থনা, একরতি, তারপর ঠাঠা, আলো। আমাদের এখানে যেটা শূন্যস্থানে দিলে পরিপূর্ণ হয় বাক্য সেটা দিতে হবে। দেখো, আমার চোখে ঢ্যাস ঘুম নেই, আমার চোখে একরত্তি ঘুম নেই। তোমাদের সুবিধার্থে পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এত ঢ্যাস চোখ মেলে তাকানো যায় না, এত ঠাঠা আলো মানে অনেক আলো যে চোখ মেলে তাকানোই যায় না। ঈদের সময় আমরা সবাই ঢ্যাস করে থাকি, ঈদের সময় আমরা সবাই কি করি, আলিঙ্গন করি। তাদের ঢ্যাস অনেক ভালো ছিল, কি হতে পারে, তাদের অভ্যর্থনা মানে স্বাগতম জানানোর এইটা অনেক ভালো ছিল। ঢ্যাস সময় নষ্ট করা ঠিক নয়, তাহলে বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। ৩ নম্বর রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নম্বর রয়েছে সর্দারজিকে চেনা যায় কি দেখে। আমরা উত্তর দেখে নিচ্ছি। সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায়। সর্দারজির চুল বাঁধেন, দাড়ি সাজান, পাগড়ি পরেন। পরের প্রশ্ন, দিনের বেলায় ও রাতে পেশোয়ার শহরে কি হয়? দিনের বেলায় পেশোয়ার শহরে থাকে ইংরেজদের দখলে এবং রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি হয় বিদেশি তাহলে তো কথাই নেই, সদর আপ্যায়ন তখন আরো বেড়ে যায়। পরের প্রশ্ন রয়েছে বড় ঘ, পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়? পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায়, কেউ কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, গাড়ি এঁকে বেঁকে রাস্তা পার হয়। এই ছিল আমাদের ৩ নম্বরের প্রশ্নের উত্তর। ৪ নম্বর রয়েছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়া হচ্ছে যাওয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ, যাওয়া। এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, আমি বাড়ি যাই, যাব, আমি বিকেলে খেলা দেখতে যাব, গিয়েছি, আমি ওখানে গতকালও গিয়েছি, যেতাম, আমি ছোটবেলায় আমি প্রায়ই মামা বাড়ি যেতাম। এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে এরকম ভাবে শব্দ ও বাক্য তৈরি করি। কি শব্দ দেওয়া রয়েছে? আসা, যাওয়া ও করে। ৩টা দিয়ে আমরা এখন এরকম বাক্য তৈরি করব। তো আমরা দেখে নিই। দেখো, আসা দিয়ে আমরা কি বাক্য বানাতে পারি? আসি, চলো এবার আমরা সোনারগাঁও থেকে ঘুরে আসি। আসবো, আজ নয় আমি কাল আসবো। এসেছি, আমি কাজটি করে এসেছি। আসতাম, আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম। খাওয়া দিয়ে কি হতে পারে? খাই, খাবো, খেয়েছি, খেতাম। তাহলে খাই দিয়ে বাক্য, আমি ভাত খাই, খাবো, আমি বিকেলে নুডলস খাবো, খেয়েছি, আমি রাতে গত রাতে আমি স্যুপ খেয়েছি, খেতাম, আমি মিষ্টি, যদি মিষ্টি পেতাম তবে মজা করে খেতাম। করা, করা দিয়ে কি হয়? করি, করব, করেছি, করতাম। আমি নিয়মিত পড়াশোনা করি, বাসায় গিয়ে নতুন পড়া তৈরি করব, করেছি। আমি গল্পটি পড়া শেষ করেছি, করতাম। আমি নদীর তীরে হাঁটাহাঁটি করতাম। এখানে তোমরা তোমাদের নিজস্ব মতো দিতে পারো অথবা এগুলাও দিতে পারো। আর পরবর্তীতে কি রয়েছে? ৫ নম্বর আমরা দেখি। ৫ নম্বর রয়েছে বাক্য রচনা করি। ভ্রমণ, পেশাওয়ার, ঠাঠা, আলো, সংবর্ধনা, ডাকাডাকি, অবজ্ঞা। বাক্য দিয়ে কি বানাতে পারি? দেখো, ভ্রমণ, যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি হয়। পেশাওয়ার, আমার এক আত্মীয় পেশাওয়ারে থাকে। ঠাঠা আলো, আজ বাইরে ঠাঠা আলো। সংবর্ধনা, পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন। ডাকাডাকি, অযথা ডাকাডাকি করো না।
অবজ্ঞা, গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। এই হচ্ছে আমাদের ৫ নম্বরে বাক্য রচনা। তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো। তারপর হচ্ছে ৬ নম্বরে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য রচনা করি। আড়ম্বর বিপরীত শেষ। বাক্য কি হয়? আজ আমার পরীক্ষা শেষ হলো। গরম, গরমের বিপরীত ঠান্ডা। শীতকালে প্রচুর ঠান্ডা লাগে। কঠিনের বিপরীত সহজ। সহজ বিষয়টিকে জটিল করো না। ভিতরে বিপরীত বাহিরে। বাহিরে আজ প্রচুর রোদ। দিন, দিনের বিপরীত রাত। সে যখন এসেছিল তখন গভীর রাত। দাঁড়ানোর বিপরীত বসানো। টিউবওয়েলটি বাড়ির উঠোনে বসানো হলো। আলোর বিপরীত অন্ধকার। আকাশে চাঁদ নেই তাই অন্ধকার বেশি। উঁচুর বিপরীত নিচু। উঁচু নিচু পাহাড়ের উপর রাঙামাটি শহরটি। ৭ নম্বর রয়েছে নিজে বেরিয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি। অর্থাৎ তুমি যেখানে ভ্রমণ করেছো এরকম একটা জায়গা সম্পর্কে তোমার বলতে হবে। তো তোমরা নিজেও দেখতে পারো অথবা এটাও দিতে পারো। দেখো, আমি নিজে বেরিয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি। উত্তরে কি দিতে পারো? গত গ্রীষ্মের ছুটিতে আমি রাঙামাটি বেড়াতে গিয়েছিলাম। ছোট্ট শহর রাঙামাটি। উঁচু নিচু পাহাড়ের উপর এই শহরটি। শহরে কেবল ঘেঁষে আছে একটি বিশাল লেক। লেকের পাড়ে ডিসি বাংলোটি দেখতে অনেক সুন্দর। রাঙামাটির ঝুলন্ত ব্রিজও অনেক সুন্দর। রাঙামাটি লেকের মাঝে অনেক দ্বীপ ও পাহাড় রয়েছে। আমি বোটে করে শুভলং ঝর্ণা দেখতে গেছিলাম। অর্থাৎ তুমি ঘুরতে গিয়েছো এরকম একটা জায়গা সম্পর্কে বর্ণনা দিতে হবে। তারপর রয়েছে লেখক পরিচিতি। ১৯০৪ সালে ১৩ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯২৭ সালে তিনি আফগানিস্তানে শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক নিযুক্ত হন। কাবুল প্রবাসে বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশ-বিদেশ গ্রন্থে। ১৯৭৪ সালে ১১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তোমাদের এই পাঠের যাবতীয় প্রশ্নের অনুশীলনের উত্তর। পরবর্তী পাঠের ভিডিও দেখতে চাইলে আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের মা কবিতা সম্পর্কে। শুরু করি। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর্শ হাক সে তো, আর কোথাখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। যেহেতু কবিতায় তোমাদের ১০ লাইন আসবে সেই কারণে আমি কবিতা থেকে ৮ লাইনই পড়িয়ে দিচ্ছি। আমরা এখন কবিতার অনুশীলনী সমাধান করব। অনুশীলনী। প্রথমে কবিতাটি পড়ে আমরা কি বুঝবো সেই বিষয়ে লেখা আছে, জেনে নেই। অর্থাৎ ভাব সম্প্রসারণ। আমাদের সবার জীবনে মা একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন। কোনোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। ভালোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশীষ পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়। ২ নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। আমরা দেখে নেই। দেখো, মতন শব্দের অর্থ মতো বা অনুরূপ। তাহলে একটা বাক্য কি? মায়ের মতন আপন কেউ নেই, সুধা অমৃত বা মধু। মায়ের কথা আমার কানে সুধার মতো লাগে। হেরিলে দেখিলে, মায়ের মুখ হেরিলে দুঃখ ঘুচে যায়। পরাণ যায়। যন্ত্রণা কষ্ট
সকল যাতনা ভুলে সামনে এগিয়ে যাও। নিনু শব্দের অর্থ নিলাম। মিনুর বোনকে কোলে নিনু। সিনু সিনু শব্দের অর্থ ছিলাম। গতকাল আমি বাড়ি ছিনু। বাক শব্দের অর্থ কথা বা শব্দ। ঘটনার দীপু বাকশক্তি হারিয়েছে। ঘটনায় দীপু বাকশক্তি হারিয়েছে। শুধাবেন অর্থ জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন। স্কুলে গেলে শিক্ষক শুধাবেন এতদিন স্কুলে আসনি কেন। সোহাগ শব্দের অর্থ আদর। মায়ের সোহাগ অতুলনীয়। এরপরে রয়েছে ৩ নম্বরে কবিতার চরণ দেওয়া আছে, পরবর্তী চরণ লিখি। প্রথম একটা লাইন দেওয়া আছে, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে। সকল যত না ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান। এরপরে ৪ নম্বর রয়েছে কবিতাটি আবৃত্তি করি। তোমরা কয়েকবার পড়ে শিখে নেবে। ৫ নম্বর রয়েছে কবিতার প্রথম ১২টি চরণ মুখস্থ করে, এটাও তোমরা নিজেরা করবে। ৬ নম্বর রয়েছে কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি। আমরা এখন ৬ নম্বর দেখব। কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে লিখি। দেখো, আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মা কথাটি মিছে আসে সকল সুধা। মায়ের মমতা আমাদের জীবনে চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন। কাজী নজরুল ইসলাম মা কবিতায় মায়ের প্রতি মমতা, ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন। জন্মের পর শিশু সবচেয়ে বেশি অসহায় থাকে, শুধু কাঁদা ছাড়া আর কিছুই করতে পারে না। তখন মায়ের আদর যত্ন সে বড় হয়ে ওঠে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা চিন্তা ভাবনা করেন। সন্তান লেখাপড়ায় ভালো হলে মা অনেক খুশি হন। মায়ের আশিস পেলে সন্তানের সব দুঃখ ঘুচে যায়। এরপরে রয়েছে ৭ নম্বরে মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। আমরা একটি অনুচ্ছেদ পড়ে নেই। দেখো, আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তার মুখ দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। মায়ের কোলে শুয়ে আমি সকল যন্ত্রণা ভুলে যাই। তিনি আমার দুঃখে কষ্ট পান, আমার সুখে সুখী হন। তার মমতা পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায় না। আদর্শ হাগে মা আমার বুক ভরান। শত কষ্টেও তিনি আমাকে দুঃখ পেতে দেন না। মা আমার পড়ালেখায় সাহায্য করেন। মায়ের আশীর্বাদ আমার চলার পথের পাথেয়। এরপরে রয়েছে কবি পরিচিতি। ১৮৯৯ খ্রিস্টাব্দে ২৫শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুলুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার, সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ এবং ধূমকেতু সহ আরো অনেক পত্রিকা সম্পাদক ছিলেন। মা কবিতায় তার ঝিঙ্গে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিস্টাব্দে ১৯ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের ছবি। তো এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এই পাঠের অনুশীলনী সমাধান এবং গল্প। পরবর্তী পাঠের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের ঘুরে আসি সোনারগাঁও সম্পর্কে। সোনারগাঁও। জানুয়ারির মাঝামাঝি, শীতের সকাল। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগে এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ
তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই শৃঙ্খল হয়ে বাসে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব ২৭ কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায়। ঢাকার দক্ষিণ পূর্ব এই প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহা মন খুশিতে ভরে উঠল। চারিদিকে সবুজ ঘাসপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। তার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মোঘল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোঘলরা বঙ্গদেশে আসারও আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইসাখা ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যেই আরেক নগর। সাবিহা ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এখানে একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় ১০০ বছরের আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ে তৈরি মসলিন বিশ্বজোড়া খ্যাত কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। দেখো এখানে একটা জাদুঘরে তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এদেশে শহরের পুরনো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলীর সাক্ষী। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবশেষে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। সোনারগাঁওয়ে জাদুঘর ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ পরশে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘর সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যারও কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপত্র। কত জিনিসপত্র যে আছে দেখবার শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথার। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরো সবাই মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে ওদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকা। এই স্মৃতি সবার মনে গাঁথা থাকবে অনেক দিন। এই ছিল তোমাদের এই পাঠ সম্পর্কে। আমরা অনুশীলনী সমাধান এর পরবর্তী ভিডিওয়ে করব।
এই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটির লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই অনুশীলনী সমাধান করব। চলো আমরা অনুশীলনী সমাধান শুরু করি। অনুশীলনী 1 নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। আমরা এটা সমাধান করে নিই। দেখো, ঐতিহাসিক শব্দের অর্থ ইতিহাস সংক্রান্ত। গম্বুজ শব্দের অর্থ চূড়া। বঙ্গদেশ শব্দের অর্থ বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত অঞ্চল। স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। নিদর্শন শব্দের অর্থ দৃষ্টান্ত। শাসনকর্তা প্রধান শাসক। অঞ্চল স্থান দেশের ভূখণ্ডের বিভাগ রাজ্য। সমৃদ্ধ উন্নত প্রসিদ্ধ বিখ্যাত। মুসলিম বিখ্যাত বস্তু একসময় বাংলাদেশে তৈরি এটি বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অস্তগামী পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি অতীত বিষয় স্মরণ। লোকশিল্প গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প। বিস্মিত অবাক হওয়া আশ্চর্য হতবাক। বাহার শব্দের অর্থ শোভা বা সৌন্দর্য। ম্যাপ চিত্র। কদর শব্দের অর্থ মান্য সম্মান খ্যাতির। খ্যাত শব্দের অর্থ সুপরিচিত বা বিখ্যাত। এরপরে কি রয়েছে আমরা দেখে নিই। 2 নম্বর রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর রয়েছে সোনারগাঁও কোথায় অবস্থিত। আমরা উত্তর দেখে নেই। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত। গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত। মোগলরা বঙ্গদেশে আসার আগেই গোয়ালদি মসজিদ তৈরি হয়েছিল। মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন হিসাবে এটি বিখ্যাত। পানামনগর কি জন্য প্রসিদ্ধ। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। সোনারগাঁও নগরের মধ্য যেন আরেকটি নগর ছিল পানামনগর। এখানে ধনী ব্যবসায়ীরা বাস করত এবং এখানকার দালানগুলো খুব উঁচু না হলে স্থাপত্যশৈলী সুন্দর। এটি ছিল বিরাট বাণিজ্যিক নগর। এসব কারণে পানামনগর ছিল প্রসিদ্ধ। ঘ নম্বর প্রশ্ন লোকশিল্প কাকে বলে। গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। এদেশে এগুলোর মধ্যে রয়েছে মাটির তৈরি কাজ, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ। লোকশিল্প জাদুঘর কেন দরকার। গ্রামীণ মানুষের জীবনযাপন, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর দরকার। গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যেমন কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ ও লোহার কাঁসার তৈরি বিভিন্ন জিনিস, অলংকার ইত্যাদি এ জাদুঘরে সংরক্ষণ করা দরকার। জাদুঘর বলতে কি বুঝি। জাদুঘর বলতে বুঝি যেখানে একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে। নম্বর রয়েছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পচর্চা জয়নুল আবেদিন। 3 নম্বর রয়েছে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দেওয়া অর্থাৎ টিক চিহ্ন। ক নম্বর রয়েছে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল। সবাই যাচ্ছিল সোনারগাঁও। লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন। দারুণ কারুকাজ করা। মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন। ঈসা খাঁ। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত। 27 কিলোমিটার। 4 নম্বর রয়েছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিল করি ও পড়ি। দেখো, সমৃদ্ধ এলাকা
পানামনগর, প্রাচীন মসজিদ গোয়ালদি, মসলিন কাপড় জগৎজোড়া খ্যাত, জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা, ঈসা খাঁ ছিলেন সোনারগাঁও এর শাসনকর্তা। আমাদের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি। এটা দেখে নিচ্ছি, দেখো তোমরা কিভাবে বর্ণনা করতে পারো। উত্তরে কি বলতে পারি? আমাদের গ্রামের নাম ফুলতলা। এই গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। আম, জাম, কাঁঠাল আর বাচ্চাদের নিবিড় ছায়ায় ঢাকা গ্রামের ঘরগুলো। এখানে আছে কদম, শিউলি, বকুল, শিমুল ইত্যাদি ফুলের গাছ। প্রতি মৌসুমে নানা রকম ফুলে রঙিন হয়ে ওঠে আমাদের গ্রাম। আমাদের গ্রামে আছে নানা পেশার, নানা ধর্মের মানুষ। গ্রামের মাঠে মাঠে ফসল ফলে, ধান, পাট, সরিষা, আখ ইত্যাদি। এই গ্রামে সবাই মিলেমিশে বাস করে। আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি। এটা তোমাদের গ্রাম সম্পর্কেও লিখে দিতে পারো। এরপরে কি রয়েছে? ৬ নম্বরে একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ লিখে, অর্থাৎ যাকে বলে সমার্থক শব্দ। যেমন একজনের ২-৩টে নাম থাকে, ঠিক তেমনি আমরা এক ফুলকেও কয়েকটা নামে চিনি, সেরকম এখানে কয়েকগুলো নাম দেওয়া আছে। ফুলের কি কি নাম হতে পারে? পুষ্প, কুসুম, মঞ্জুরি, প্রসূন, পুষ্পক। জল, পানির অপর নাম কি কি? জল, বাড়ি, সলিল, নীর, অম্ব। পৃথিবীর অপর নামগুলো কি কি আছে? পৃথিবী, জগৎ, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। নদীর বাকি নাম কি লিখি? তটিনী, গাং, প্রবাহিনী, কল্লোলিনী। পতাকার অপর নামগুলো হচ্ছে কেতন, ঝান্ডা, নিশান, বিজয়ন্তী, ধ্বজা। বিপরীত শব্দ লিখি। সকালের বিপরীত বিকাল, যাওয়া আসা, আনন্দ বেদনা, মিষ্টি ঝাল, রোদ বৃষ্টি, প্রথম শেষ। ৭ নম্বর রয়েছে কর্ম অনুশীলনী। ক নম্বর, মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে। তিনি আগে কখনো বাংলাদেশে আসেনি। তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলো। সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দিবে এবং কেন দিবে? ক নম্বরের উত্তর আমরা লিখে দিতে পারি এভাবে, দেখো। কোনো বিদেশি আমার কাছে বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যাওয়ার পরামর্শ দিব। কেননা এই দুটি জাদুঘরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সকল নিদর্শন রয়েছে, যার মাধ্যমে যে কোনো বিদেশি বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারবেন। তারপরে খ নম্বর রয়েছে নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে ৮টি বাক্য লিখি। অর্থাৎ এখান থেকে তোমার যে বিষয় ভালো লাগে ৪টার মধ্যে থেকে সেই বিষয় ৮টি রচনা লিখবে। দেখো সোনারগাঁও সম্পর্কে কি থাকছে? সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন নগরী, এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এখানে রয়েছে মুঘল স্থাপত্যশৈলের অপূর্ব নিদর্শন, গোয়ালদি মসজিদ। সোনারগাঁওয়ের প্রাচীন নাম সুবর্ণ গ্রাম। ঈসা খাঁ ছিলেন এখানকার শাসক। এখানে রয়েছে সারি সারি প্রাচীন দালান ঘেরা পানামনগর। সোনারগাঁওয়ে তৈরি মুসলিম বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। তারপরে জাদুঘর সম্পর্কে ৮টি বাক্য। বাংলাদেশে বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে। বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির নাম ছিল ঢাকা জাদুঘর। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর। ২০১৩ সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করে। জাদুঘরে গেলে অনেক কিছু জানা যায়। ছুটির দিনে আমার বাবা মার সঙ্গে জাদুঘরে যেতে পারি। আমি দুটি সম্পর্কে পড়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দেখে নিতে পারো তোমরা। এখানে রয়েছে স্মৃতিসৌধ সম্পর্কে ৮টি বাক্য এবং তার নিচেই রয়েছে শহীদ মিনার সম্পর্কে ৮টি বাক্য। তোমরা যাদের প্রয়োজন তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিবে। তো এই ছিল হচ্ছে অনুশীলনী সমাধান এই পাঠ সম্পর্কে। তোমরা পরবর্তী পাঠের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ে বীর পুরুষ কবিতা সম্পর্কে। বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। তোমাদের পরীক্ষায় যেহেতু 8 লাইন দিতে হবে, তো আমি 8 লাইনই পড়িয়ে দিচ্ছি। আমরা এখন অনুশীলনী সমাধান করব। অনুশীলনী 1 নম্বর রয়েছে জেনে নেই, অর্থাৎ এই কবিতা পড়ে আমরা কি বুঝবো সেটা ভাব সম্প্রসারণ। শিশুরা কল্পনা করতে ভালোবাসে, এই কবিতাটিও তেমনি একটি সত্য শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। 2 নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। আমরা অর্থগুলো দেখে নিই। টগবগিয়ে রাঙা পাঠ। দেখো কি কি রয়েছে। টগবগিয়ে, টগবগিয়ে শব্দের অর্থ কি? পানি ফুটবার মতো শব্দ করে। তাহলে একটা বাক্য কি বানাতে পারি আমরা? ঘোড়া টগবগিয়ে ছুটছে। রাঙা, রাঙা শব্দের অর্থ রঙিন। পূর্ব আকাশে আকাশ রাঙা হয়ে উঠেছে। পাট, পাট পশ্চিম আকাশের পশ্চিম দিকে শেষ ভাগ বা অস্তজল, যেখানে সূর্য ডোবে। তাহলে সূর্য নামে পাটে। জোড়া দিঘি, যেখানে পাশাপাশি দুটো দিঘি রয়েছে। জোড়া দিঘির পারে মাথা উঁচু করে আছে একটি তাল গাছ। স্মরণ, অর্থাৎ মনে করা, দূরে গেলে মাকে স্মরণ করি। বেয়ারা অথবা বেহারা অর্থ কি? যারা কাঁধে পালকি বহন করে। বেয়ারাগুলো দুপুরের রোদে ঘেমে ক্লান্ত হয়ে পড়েছে। থরথর, থরথর শব্দের অর্থ কি? প্রচন্ড কম্পন। ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থরথর করে কাঁপছে। ঝনঝনিয়ে, ঝনঝন শব্দ করে। কাঁসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। দুর্দশা অর্থ কি? খারাপ অবস্থা। গরিব লোকের দুর্দশার শেষ নেই। স্রোতা, স্রোতা বহমান জলের মৃদু ধারা। মরা নদীর স্রোতা দূরে মিলিয়ে গেছে। আমরা শব্দের অর্থ দেখে নিলাম। এখন আমরা দেখব 3 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। দেখো প্রশ্নগুলোর উত্তর। ক নম্বর, খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। মা ও খোকা কিভাবে যাচ্ছে? মা পালকিতে চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে। আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে মায়ের পাশে যাচ্ছে। গ নম্বর, তারা কখন জোড়া দিঘির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটলো? সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল, তখন তারা জোড়া দিঘির মাঠে পৌঁছালো। খোকা যখন জোড়া দিঘির মাঠে পৌঁছালো তখন অভিযান ছিল। এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতেরা তাদের দিকে ছুটে এলো। তখন খোকা বীর পুরুষের মতো ডাকাতদের সঙ্গে যুদ্ধ করলো। খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল, বাকি ডাকাত ভয়ে পালিয়ে গেল। এভাবেই খোকা মাকে রক্ষা করলো। গ নম্বর রয়েছে প্রশ্ন, বেয়ারারা কোথায় পালালো? বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল, তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাটা বনে পালালো। ক নম্বর প্রশ্ন, ভাগ্য খোকা সঙ্গে ছিল, মা এ কথা বললেন কেন? ডাকাতদের আক্রমণ থেকে খোকা তার মাকে সময় সঙ্গে না থাকলে ডাকাত দল তাদের উপর ঝাঁপিয়ে পড়তো।
মা ও বেয়ারাদের অনেক দুঃখ ও দুর্দশা হতো, এমনকি ডাকাত দল তাদের হয়তো মেরেই ফেলতো। খোকার সঙ্গে থাকায় বিপদ থেকে মা সহজেই রক্ষা পেল, তাই মা গর্ব করে একথা বলেছে। বীর পুরুষকে সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতা ছোট্ট খোকাই বীর পুরুষ। খোকা তার মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তারা জোড়াদিগের মাঠে এসে পৌঁছালো। এমন সময় ডাকাত আক্রমণ করে, বেয়ারারা ভয়ে কাটা বনে পালিয়ে যায়, আর খোকা ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বীরের মতো ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে। ডাকাতদের অনেকে ভয়ে পালিয়ে গেল, আবার অনেকের মাথা কাটা পড়ল। এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা বীর পুরুষ হলো। আমরা প্রশ্নের উত্তরগুলো দেখলাম। আমরা এখন দেখব 4 নম্বরে কি রয়েছে। নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নেই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। কাটা, কাটা দেখি হয়, অগ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে। কাটা, চোরা কাটায় মাঠ ভরে আছে। কোন, তুমি কোন কাজ করবে। কোন, তাহলে এখানে দন্ত্য ন ছিল, এখানে মূর্ধন্য। তাহলে ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। 5 নম্বরে রয়েছে বিপরীত শব্দ জেনে নেই ও বাক্য তৈরি করি। দেখো, ভয়ের বিপরীত সাহস। সাহসের কাছে সবাই পরাজিত হয়। বিদেশের বিপরীত স্বদেশ। একটা বাক্য কি হয়, আমরা স্বদেশকে ভালোবাসি। দূরে অর্থ বিপরীত কাছে। বার্ষিক পরীক্ষা খুবই কাছে। সকালের বিপরীত সন্ধ্যা। সন্ধ্যায় শিশুরা ঘরে ফিরল। আলোর বিপরীত আধার। তার জীবনে আধার নেমে এলো। 6 নম্বর রয়েছে বীর পুরুষ কবিতায় ধুধু শব্দ আছে। এরকম আরো কয়েকটি শব্দ বাক্যে ব্যবহার করি। দেখো, ধুধু, চারিদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধু ধু করছে। হু হু, হু হু করে হাওয়া বইছে। সো সো, সো সো করে বাতাস ছুটছে। ঝনঝন, কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। বন বন, ময়লার জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে। 7 নম্বরে রয়েছে কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি। তোমরা কবিতাটি মুখস্থ করে আবৃত্তি করার চেষ্টা করবে। 8 নম্বর রয়েছে কর্ম অনুশীলনী। আমি যদি বীর পুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। দেখো, আমরা দেখে নেই এটা কি হবো। দেখো, উত্তরে, আমি একদিন রাস্তায় দেখলাম কিছু লোক একজন ব্যক্তির কাছ থেকে তার টাকার ব্যাগ কেড়ে নিল। তিনি ভাড়া দিতে চেয়েছিলেন বলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করলো। ভয়ে রাস্তার কোনো লোক তাদের বাধা দিতে খারাপ লোকগুলো পালিয়ে গেল। আমি যদি বীর পুরুষ হতাম তবে এই খারাপ লোককে মেরে উচিত শিক্ষা দিতাম এবং লোকটিকে বাঁচাতে এগিয়ে যেতাম। এই হচ্ছে তোমাদের অনুশীলনী সমাধান। এরপরে আমাদের রয়েছে কবি পরিচিতি। 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্য, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী, শিক্ষাবিদ। তার রচনা ভান্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীর পুরুষ কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল তোমাদের বীর পুরুষ কবিতা যাবতীয় অনুশীলনী সমাধান। আমাদের এর পূর্বেও আগের পাঠগুলোর অনুশীলনী সমাধান করা হয়েছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে এবং পরবর্তী পাঠের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পার্ট পাহাড়পুর। পাহাড়পুর চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো এত বড় বিহার আর নেই। প্রাচীন এই বিহার এক সময় খালি পড়েছিল। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালা। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারে। বাইরের দেওয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, এরপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর, চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল তখনকার দিনের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটা সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে। পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাহিরে এবং ভিতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট, সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, যেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন ও দুর্লভ জিনিসপত্র। এই ছিল পার্ট। আমরা পরবর্তী অনুশীলনীর অংশটি আরেকটা ভিডিওর মাধ্যমে শেষ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। প্রথম পাঠে আমরা পাহাড়পুর গল্প পড়েছি। এখন আমরা দ্বিতীয় পাঠে পাহাড়পুর গল্পের অনুশীলনী সমাধান করব। কি না থাকো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অনুশীলনী 1 নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে।
আমরা শব্দের অর্থগুলো দেখে নেই। প্রথমে রয়েছে বিহার। বিহার শব্দের অর্থ কি? বিহার শব্দের অর্থ বৌদ্ধ মঠ। সুপ্রাচীন, সুপ্রাচীন অর্থ পুরাতন বা পুরনো, বহুকাল আগের। ভিক্ষু, ভিক্ষু শব্দের অর্থ বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, যারা সংসার করে না, তাদের পরনে থাকে কসাই, গেরুয়া রঙের লম্বা কাপড়, মাথায় থাকে মুড়ানো এবং চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু থাকে আলাদা বৈশিষ্ট্যের। স্তূপ, স্তূপ শব্দের অর্থ ডিবি। ডিবির মধ্যে বৌদ্ধদের সমাধি। বিশাল, অনেক বড়, প্রকাণ্ড, বিস্তীর্ণ, প্রাণকেন্দ্র, প্রধান জায়গা। দুর্লভ, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না। আবিষ্কার অর্থ উদ্ভাবন, নতুন কিছু তৈরি। স্নানঘাট অর্থ গোসল করার জায়গা। ধর্মচর্চা, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। ২ নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক নম্বর রয়েছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো ঢেস রয়েছে, আরো বিহার রয়েছে। ক নম্বর রয়েছে আমাদের দেশে ঢেস মঠ রয়েছে, আমাদের দেহে সুপ্রাচীন মঠ রয়েছে। ক নম্বর টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লা ঢেস হয়ে আছে, স্তূপ হয়ে আছে। টেবিলের উপর ধুলোবালি পড়ে, ওকে। বড় ঘ, আকাশ অনেক বিশাল। ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। জাদুঘরে অনেক ঢের জিনিস দেখতে পাওয়া যায়, জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। তোমাদের সুবিধার্থে এই পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে উত্তর দেখে নিতে পারো। ৩ নম্বর রয়েছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দেই। ক নম্বর বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন কোথায়? সোমপুর বিহারে। খ নম্বর আলেকজান্ডার কার্নিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন 1879 সালে। ক নম্বর বিহার এলাকাটি বিস্তৃত 40 একর জুড়ে। ৪ নম্বর রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়পুর নামটা কিভাবে হলো? আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। দেখো, পাহাড়পুর নামটা কিভাবে হলো? উত্তর, পাহাড়ের মতো উঁচু দেখতে বলে বিহারটির নাম হয় পাহাড়পুর। প্রাচীন এই বিহারটি এক সময় ব্যবহৃত না হওয়ায় খালি পড়ে থাকে। যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এর চারপাশে জমে স্তূপ হয়ে যায়। মাটির স্তূপে ঢাকা পড়ায় এটিকে দেখতে পাহাড়ের মতো মনে হয়। তাই এর নাম হয় পাহাড়পুর বিহার। নম্বর এখানে কত বছর আগে কারা থাকতেন? প্রায় 1400 বছর আগে পাহাড়পুর বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন। গ নম্বর বিহারটির মাঝখানে কি কি আছে? বিহারটির মাঝখানে বিশাল উঠান, এর মাঝে বড় একটি সুন্দর মন্দিরও রয়েছে। বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়ালের লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি। আমরা প্রশ্নগুলো সমাধান করেছি। ৫ নম্বর রয়েছে বাম পাশের শব্দাংশ সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন। মাটির স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায়। পাহাড়পুরের আরেক নাম সোমপুর বিহার। ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। বাক্য রচনা করি। ভিক্ষু, ধর্মচর্চা, আবিষ্কার এবং স্নান রয়েছে। আমরা বাক্য চর্চাগুলো দেখে নেই। ভিক্ষু দিয়ে আমরা কি তৈরি করতে পারি? বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করেন।
ধর্মচর্চা, হিন্দুরা মন্দিরে ধর্মচর্চা করে। আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন জিনিস আবিষ্কার করেন। প্রাণকেন্দ্র, মতিঝিল ঢাকার প্রাণ। স্নানঘাট, পুণ্যার্থীদের জন্য স্নানঘাট রয়েছে। ৭ নম্বর রয়েছে কথাগুলো বুঝে নেই। উড়ে আসা বলতে কি বোঝায়? বাতাসের সঙ্গে যাহা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা। যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া। যেমন ৭ সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিস, যে সকল জিনিস সহজে লভ্য নয় বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিসপত্র বলে। ৮ নম্বর রয়েছে কর্ম অনুশীলনী। কতে রয়েছে পাঠে যেসব ব্যক্তি, স্থান ও ব্যক্তির নাম আছে এবং সেসব নামের একটি তালিকা তৈরি করো। আমার তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেই। আমরা এটাকে এখন সমাধান করি। দেখো ৮ ক, পাহাড়পুর মাঠে যে সকল স্থান ও ব্যক্তির নাম আছে তার নিচে তালিকা। স্থানের নাম দেখো কতগুলি স্থানের নাম রয়েছে। পাহাড়পুর, কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, হিমালয় পর্বত, শম্ভুর বিহার, রাজশাহী, নওগাঁ, বদলগাছি, জয়পুরহাট, জামালগঞ্জ, সন্ধ্যাবতীর ঘাট, তারপর সত্যপীরের ভিটা। এখানে ব্যক্তি কে কে আছে? আলেকজান্ডার কানিংহাম, রাজা দ্বিতীয় ধর্মপাল। আমাদের খ নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো। খ নম্বর, ময়নামতি শালবন বিহার নিয়ে ৫টি বাক্য লিখো। আমরা ৫টি বাক্য পড়ি। দেখো ১ নম্বর রয়েছে ময়নামতি শালবন বিহারটি একটি প্রাচীন নিদর্শন। ২ নম্বর, কুমিল্লার ময়নামতিতে এটি অবস্থিত। ময়নামতির শালবন বিহারে পাহাড়পুরের মতো এত বড় নয়। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। ৫ নম্বরে, পাহাড়পুর এবং ময়নামতি ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে। এই ছিল তোমাদের অনুশীলনের যাবতীয় সমাধান। এর পূর্বেও আমাদের আগের পাঠগুলো সমাধান করা হয়েছে। তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো এবং পরবর্তী পাঠটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের লিপির গল্পটি এর অনুশীলনী সমাধান। অনুশীলনী ১ নম্বর রয়েছে জেনে নেই। লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা। ভাবে ধীরে ধীরে বর্ণের রূপ পেয়েছে এই রচনার তার ধারণা দেওয়া হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানো হয়েছে। ২ নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা সমাধান দেখে নিচ্ছি। দেখো অভ্যাস, অভ্যাস শব্দের অর্থ স্বভাব। স্বাক্ষর শব্দের অর্থ অক্ষর জ্ঞান বা বর্ণ চেনে এমন। বন্ধন, বন্ধন শব্দের অর্থ বাঁধন। বঙ্গলিপি, বাংলা ভাষার বর্ণ বা হরফ। রূপান্তর অর্থ পরিবর্তন। ৩ নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে দেখো কি কি রয়েছে। ক নম্বরে ঢ্যাস লোকের সংখ্যা দিন দিন বাড়ছে, তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। চা খাওয়ার সময় বারবার পত্রিকা পড়ার অভ্যাস। বাক্যটি বাংলা থেকে ইংরেজি ভাষায় ঢ্যাস করো, রূপান্তর করো। বাংলা লিপির পুরনো নাম বঙ্গ লিপি। মানুষের সাথে মানুষের ধ্যাস দৃঢ় হোক, বন্ধন দৃঢ় হোক। তোমাদের সুবিধার্থে এই পাশেই দেখো উত্তর দিয়ে দেওয়া হয়েছে, তোমরা মিলিয়ে পড়তে পারো। ৪ নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ করো। তুমি খুব ধ্যাস প্রশ্ন করেছো, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। আবার নতুন করে নতুন ধ্যাস বানাতে হয়, আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো।
হ্যাঁ, লিপিকে কেউ বলেন ড্যাশ, লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি। বঙ্গলিপি থেকে ড্যাশ এসেছে বাংলা লিপি। পাশেই উত্তর দিয়ে দেওয়া রয়েছে। ৫ নম্বর রয়েছে, নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। বিলুপ্তর বিপরীত কি? আবিষ্কার। নওগাঁর নওগাঁর আরো একটি প্রাচীন নিদর্শন শিক্ষকের বিপরীত শব্দ ছাত্র এবং সেই ক্লাসের মেধাবী ছাত্র। আনন্দর বিপরীত বেদনা, অর্থাৎ সন্তান হারানোর বেদনা মায়ের চেয়ে কেউ বেশি বোঝে না। চিন্তার বিপরীত নিশ্চিন্ত, কাজটি করতে পেরে নিশ্চিন্ত হলাম। আবিষ্কারের বিপরীত অনাবিষ্কার। বিজ্ঞানের বিজ্ঞানের কল্যাণে কোনো কিছু আর অনাবিষ্কার নেই। সাক্ষ্যতের বিপরীত নিরক্ষর। আমাদের গ্রামে নিরক্ষর লোক নেই। প্রাচীন বিপরীত বর্তমান। ভাষা আন্দোলনের চেতনা এখনো বর্তমান। ৬ নম্বরে কি রয়েছে? মুখোমুখি উত্তর বলি ও লিখি। উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রশ্ন নম্বর ক, লিপি লিপি বলতে কি বোঝায়? উত্তর, লিপি মানে অক্ষর বা হরফ। লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি। খ নম্বর, লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? উত্তর, এক সময় মানুষ লিখতে ও পড়তে জানতো না, শুধু কথা বলতে পারতো। তখন তারা দরকারি কথাগুলো মুখস্থ করে মনে রাখতো, কিন্তু এক সময়ে আবার সেগুলো ভুলেও যেত। তাই ভুলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পেতে লিপি তৈরির চিন্তা মাথায় এলো। মনের কথাকে রেখার রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্য তৈরি হয় লিপি। গ নম্বর, লিপি আবিষ্কারকদের নাম লিখো। প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। আধুনিক কালে যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের ধর্মযাজক সন্ত সিরিল এর নাম জানা যায়। খ নম্বর রয়েছে, বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপির প্রচলন কবে কে করেছিল তা জানা যায় না, তবে প্রাচীন ব্রহ্মী লিপি থেকে অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি এসেছে বলে ধারণা করা হয়। বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম। নম্বর প্রশ্নে রয়েছে, কখন থেকে মানুষ সভ্যতার পথে যাত্রা শুরু করে? হলো, প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সে সময়ের মানুষ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল, কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শুরু করে, আর তখন থেকে সভ্যতার সাথে মানুষের নতুন যাত্রা হয়। আমরা প্রশ্নগুলো সমাধান করেছি, এরপর রয়েছে বুঝিয়ে বলি। শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি হলো লিপি। এটাকে আমাদের বুঝিয়ে বলতে হবে। দেখো আমরা কি লিখেছি এখানে। এক সময় বিশেষ কোনো ঘটনা বা মনে রাখতে রেখা এঁকে রাখা হতো। আঁকা এই রেখাগুলোই হলো লিপি। এখন যন্ত্রের বাক্সে যেমন কথাগুলোকে বন্দি রাখা যায়, তখন তেমনি বন্ধনে বন্দি করে রাখা তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন অক্ষর, আবার কেউ বলেন অ্যালফাবেট। ৮ নম্বর, কর্ম অনুশীলনী। পাঠের সংলাপগুলো শিক্ষকদের সহায়তায় অভিনয় করি। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বন্ধু বান্ধব মিলে। এই ছিল আমাদের অনুশীলনী সমাধান। পরবর্তী পাঠের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের গল্প খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে
কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামাহ। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা-দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত উমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি ইসলামের প্রতি বোন এবং ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিকতার পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে উঠে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু এর বিচার ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু-নিচু, ধনী-গরিব, আপন-পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একটি মাত্র উটে একজনই চড়া যায়। তিনি সঙ্গী ক্রীতদাসকে বললেন, পাড়ি দুজন দূরের পথ পাড়ি দেব। একবার তুমি উটে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালো, তখন ক্রীতদাসের উটে চড়ার পালা ছিল। উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনি খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা ভেবে সালাম দিতে লাগলো। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের রশি ধরে আছেন যিনি, তিনিই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু এর মহানুভবতা দেখে। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন মানব দরদী। ইসলামী শাসন অবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইন বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগ ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটা জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বুকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। খলিফা হিসেবে তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফার ভবন দেখতে পারেননি। শেষে একজন বলল, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায়
খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারণের জন্য তিনি তার ধনসম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 644 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি। তার মহৎ জীবন এবং মহান উপদেশ যুগ যুগ ধরে মানুষের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। এই ছিল এই পাঠ থেকে আমরা পরবর্তীতে এর অনুশীলনী সমাধান নিয়ে আসব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর গল্পের অনুশীলনী সমাধান করব। এর পূর্বে আমাদের গল্প পড়া হয়েছে, তোমরা যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। অনুশীলনী 1 নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আমরা সমাধান দেখে নিচ্ছি। দেখো, কুস্তিগির। কুস্তিগির শব্দের অর্থ কি? কুস্তি খেলোয়াড়। আমার দাদা একজন বিখ্যাত কুস্তিগির ছিলেন। কোষমুক্ত। কোষমুক্ত শব্দের অর্থ কি? খাপ থেকে বের করে আনা। তরবারি সবসময় কোষমুক্ত করা উচিত নয়। যোদ্ধা। যুদ্ধ করেন যিনি। মহাবীর রুস্তম একজন সাহসী যোদ্ধা ছিলেন। সুবক্তা। ভালো বক্তা, যিনি গুছিয়ে কথা বলতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু একজন সুবক্তা ছিলেন। বিস্মিত, অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। ছেলেটির ব্যবহার দেখে তারা বিস্মিত হলো। সালাত শব্দের অর্থ নামাজ। একজন মুসলমানের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ব্যাকুল, আগ্রহী, ব্যস্ত, অস্থির। মায়ের মৃত্যু শোকে ছেলেটি ব্যাকুল হয়ে কাঁদছে। ফারুক, সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দেন। স্বীয় অর্থ নিজ বা আপন। লোকটি স্বীয় গৃহে মৃত্যুবরণ করলেন। সংমিশ্রণ একত্রীকরণ বা মেশানো। দুধ ডিমের সংমিশ্রণে পুডিং তৈরি হয়। পুষ্প অর্থ ফুল। বাগানে পুষ্প ফুটেছে। দিরহাম। দিরহাম শব্দের অর্থ কি? আরবের প্রচলিত মুদ্রার নাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন। বাইতুল মাল অর্থ সরকারি কোষাগার। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে উমর রাদিয়াল্লাহু জামা বানাতেন। জবাবদিহি কৈফিয়ত দেওয়া। ভুল করলে তোমাকে জবাবদিহি করতে হবে। পত্র। পত্র শব্দের অর্থ চিঠি। চিঠি। অনেকদিন পর তোমার পত্র পেলাম। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে ডান দিক থেকে সঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি, অর্থাৎ শূন্যস্থান। আমরা শূন্যস্থান এখন দেখে নিচ্ছি। দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। একদিন তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হানতামা, পিতার নাম খাত্তাব। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেখো, এখান থেকে তোমরা এখানে লিখিত হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল হানতামাহ এবং পিতার নাম খাত্তাব। মানুষ
তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। ৩ নম্বর রয়েছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সাথে মিল করি। দেখো শিক্ষার সাথে কি মিলবে? শিক্ষা মহৎ কাজ, শিক্ষা মহৎ কাজ, শত্রু মিত্র, সুনাম বদনাম, ব্যবসা বাণিজ্য, প্রকাশ্য নির্জন। অর্থাৎ যার সাথে যে মিলবো তোমাকে তাকেই মিলাতে হবে। এখানে আমরা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। বাক্য গঠন, আমরা এখন বাক্য গঠনটা দেখে নেই। দেখো কি রয়েছে। খলিফা দিয়ে বাক্য কি হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। তরবারি, কুশমুক্ত তরবারি নিয়ে তিনি সত্যের উপর ঝাঁপিয়ে পড়লেন। তার নিখুঁত কাজ দেখে দর্শকরা মুগ্ধ হলেন। শান্তি, ইসলাম একটি শান্তির ধর্ম। কোমল, হযরত উমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। বাবার মৃত্যুর পর শরীফ কঠোর হাতে সংসারের হাল ধরলেন। দরদি, শিহাব সাহেব দরদি মানুষ। আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। কোষাগার, সরকারি কোষাগারের রাজস্ব জমা হয়। তো আমরা 4 নম্বর শেষ করলাম। 5-এ কি রয়েছে? নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমরা এখন প্রশ্নগুলা দেখে নিচ্ছি। দেখো প্রশ্নগুলা কি রয়েছে। ক নম্বর প্রশ্ন, হযরত উমর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন? হযরত উমর রাদিয়াল্লাহু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? পিতামাতার নাম কি? অর্থাৎ মাতা পিতার নাম কি? তার মাতার নাম হান্তামাহ ও পিতার নাম খাত্তাব। তিনি কিভাবে মুসলিম হলেন? হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে জানতে পারলেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের প্রতি তাদের দৃঢ়তা দেখে তিনি মুগ্ধ হলেন এবং ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর এর কি উপাধি দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলামে খলিফা ওমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে তিনি নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শে সম্পন্ন করতেন। এরপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন, প্রজাদের প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। হযরত উমর রাদিয়াল্লাহু মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানতে তিনি গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন। একদিনে ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি ব্যথিত হন। নিজের কাঁধে আটার বস্তা বহন করে তিনি তাদের তাঁবুতে যান। প্রজাদের ভালোবাসতেন বলেই তিনি এমনটি করতে পেরেছিলেন। 6 নম্বর রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু এর উপদেশগুলো কি কি? উমর রাদিয়াল্লাহুর উপদেশগুলো হলো আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। এই হচ্ছে প্রশ্নগুলার উত্তর। এরপরে রয়েছে 6 নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে 5টি বাক্য লিখি ও পড়ি। দেখো 5টি বাক্য। 1 নম্বর রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তাহলে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তার উপাধি ছিল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। দেশের গরিব মানুষের কষ্টে তিনি ব্যথিত হতেন এবং তাদের সাহায্য করতেন। খলিফা হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তার জীবন বিধান আমাদের অনুকরণীয়। এই হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু এর পাঠ থেকে অংশ। তোমাদের যদি ভিডিওটি ভালো সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এবং এর পূর্বের পার্টগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।